মধ্যপ্রাচ্যে বারুদে উত্তেজনা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায়, ইরাকে ইরান ঘনিষ্ঠদের উপর সৌদি মার্কিন আক্রমণ, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বিরক্তি প্রকাশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় রাজি লেবানন, ইসরায়েল। দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন শুরু বৈরুতের। ইসরায়েলি বাহিনী সরতেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির পথে বাস্তুচ্যুতরা। গাজা সিটির মসজিদে ভয়াবহ বিমান হামলা, যুদ্ধবিরতি মানছে না নেতানিয়াহু বাহিনী। পশ্চিম তীরে সহিংসতা বন্ধের আহ্বান, হামাস ইস্যুতে মুখোমুখি ইসরায়েল ফিলিস্তিন। জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে বহু প্রাণহানির শঙ্কা, নিখোঁজ অনেকে। ভারী বৃষ্টিতে দিল্লিতে জলাবদ্ধতা, আসামে শত শত গ্রাম প্লাবিত। পাকিস্তানেও বন্যার অবনতি। এবং সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিলের খবরে উদ্বেগ। ঢাকা দুবাই রুটে আকাশ ছোঁয়া বিমান ভাড়া, দেশে এসে চরম বিপাকে প্রবাসীরা। সমস্যা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করেছে ইরান। পাল্টা জবাবে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। তেহরান বলছে প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। এদিকে কূটনৈতিক অগ্রগতি ব্যর্থ হলে আবারও ইরানে করা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পাল্টাপাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছে ইরান, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, তেহরানের সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকে একাধিক অস্ত্র ভান্ডার ও সরবরাহ কেন্দ্রে যৌথ হামলা চালিয়েছে। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের বেসামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। সরকারি তথ্য অনুযায়ী বুশেহর আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ অচল হয়ে গেছে। এছাড়াও একটি সামুদ্রিক নিয়ন্ত্রিত টাওয়ার, 12টি সেতু, 2টি সুড়ঙ্গ, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও মাছ ধরার নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সতর্ক করে বলেছেন, উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ হিসেবে যদি কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দ করা অর্থ গ্রহণ করে, তবে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা তহবিল থেকে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চলছে, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় সচল করা ও ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শিউলি রোজা, সময় সংবাদ। দীর্ঘ সময় ধরে পাল্টাপাল্টি সংঘাতের পর মার্কিন মধ্যস্থতায় সরাসরি আলোচনায় সম্মত হয়েছে লেবানন, ইসরায়েল। এই পরিকল্পনার অংশ হিসেবে জাউতার আল গার্বিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে লেবানন। ইসরায়েলি বাহিনী এলাকাটি থেকে সরে যাওয়ার পর বাসিন্দারা শহরে ফিরতে শুরু করেছেন। ৬০ বছর বয়সী খলিল কাসিম ৬ মাস বাস্তুচ্যুত থাকার পর নিজ বাড়িতে ফিরেছেন। ইসরায়েলি হামলায় তার বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ইসরায়েলিরা ফিরে আসে, আমরা আর কখনো আমাদের ভূমি ছেড়ে যাব না। আমরা আমাদের ভূমিতেই থাকব। আমরা আমাদের ভূমি রক্ষা করে যাব। খলিলের মতোই দক্ষিণ লেবাননের জাওতার আল গার্বিয়া শহরের বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ নিজ ঘরে ফিরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছেন। ওরা একটাও ঘর রেখে যায়নি, একটাও পাথর রেখে যায়নি, ঘরগুলোর ভেতরে জিনিসপত্র রেখে যায়নি। আমরা এগুলোতে থাকতে পারি না। তুমি নিজের চোখে দেখতে পারো এই বাড়িটা কি বসবাসের যোগ্য? এটা কি লজ্জার বিষয় নয়? পরিকল্পনা অনুযায়ী ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্র জমা দেওয়ার কথা। একই সঙ্গে ইসরায়েলি সৈন্যরা পর্যায়ক্রমে নিজ দেশে ফিরে যাবে। যদিও ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবাননের প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরের একটি বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটিতে মসজিদে ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 17 জন। এদিকে পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
তবে হামাস নিরস্ত্রীকরণ নিয়ে জাতিসংঘে একে অপরকে দোষারোপ করেছে ফিলিস্তিন ও ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা জুড়ে প্রায় প্রতিদিনই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটিতে একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলার পর ভয়াবহ বিস্ফোরণে আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, মধ্য গাজার নুসেইরাত, দেইর আল বালা এবং দক্ষিণের খান ইউনিসে ড্রোন হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। বাস্তুচ্যুতদের শিবিরও এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার পুনর্গঠন ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের কর্মকর্তারা। সংস্থাটি জানায়, রাজনৈতিক সমাধান ছাড়া গাজার পুনর্গঠন সম্ভব নয়। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, বেসামরিক হতাহত, বাস্তুচ্যুতি এবং উপাসনালয়ে হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়। বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর অভিযোগ করেন, গাজা ও পশ্চিম তীরে প্রতিনিয়ত ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। দাবি জানান ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জবাবদিহি নিশ্চিত করার। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার ভবিষ্যৎ স্বাভাবিক হবে না। একই সুরেও যুক্তরাষ্ট্র জানায়, হামাসের ভবিষ্যতে গাজা শাসনে কোনো ভূমিকা থাকতে পারে না এবং গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণে স্থায়ী শান্তির প্রধান শর্ত। কাকলি আখতার, সময় সংবাদ। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বিদ্বেষ ও বিভাজন উস্কে দিচ্ছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার যুক্তরাষ্ট্র সফরের মধ্যে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। এদিকে ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল প্রকল্প ঘিরে সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল আলবেনিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর উত্তাপ ছড়িয়েছে ওয়াশিংটনে। সোমবার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে রাজধানী শহরটি। হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে শত শত মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেন। নিজের মার্কিন সফরে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মামদানি বিদ্বেষ ও বিভাজন উস্কে দিচ্ছেন। এর আগে মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি তাকে গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি স্বীকার করেন, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আইনি ক্ষমতা তার নেই। অন্যদিকে আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা ৫৭তম দিনের মতো বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংস্কার এবং দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সংশ্লিষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় রিসোর্ট প্রকল্পের বিরোধিতা থেকেই এই আন্দোলনের সূচনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ নিয়েছে সরকার বিরোধী ও দুর্নীতি বিরোধী গণ আন্দোলনে। সরকার বলছে প্রকল্পটি পর্যটন খাতকে এগিয়ে নেবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে আলবেনিয়াকে সহায়তা করবে। কিন্তু পরিবেশবাদী ও বিরোধী দলগুলোর অভিযোগ, প্রকল্পটি সংরক্ষিত উপকূলীয় অঞ্চলের পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বেলগরোদে বাসে বোমা হামলায় আহত 19, সুমিতে রুশ ড্রোনের শিশুসহ আহত 6, কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার অভিযোগ। যুদ্ধবন্ধে ট্রাম্প জেলেনস্কির বৈঠক। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে আঘাত হেনেছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অসংখ্য ঘরবাড়ি, ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও সেতু। ভূমিকম্পে একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও ধ্বংসের ঘটনায় একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন 20 থেকে 30 জন শ্রমিক। বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি উদ্ধার কাজে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আচমকায় কেঁপে ওঠে জাপানের কুমামোতো। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই 7.1 মাত্রার ভূমিকম্প ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। শক্তিশালী কম্পনে ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও ব্রিজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি গতি সামলাতে না পেরে লাইনচ্যুত হয়েছে একটি দ্রুতগামী বুলেট ট্রেনও। দুর্ঘটনার ঝুঁকিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় আসো কুমামোতো বিমানবন্দরের রানওয়ে ও সব ধরনের ট্রেন চলাচল। ভূমিকম্পের পরপরই সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমামোতোর একটি শপিং মলে। গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ে ভবনটির দ্বিতীয় তলা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনী। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভিড় করেছেন কয়েকশো আহত মানুষ। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে অধিবাসীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে স্বস্তির বিষয় হলো উপকূলে জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে এবং আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। ফারদিন মাঝার, সময় সংবাদ। ভারতে টানা মৌসুমী বৃষ্টিতে নয়াদিল্লির সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। একই সময়ে আসামে নদীর পানি বেড়ে 6 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিবেশী পাকিস্তানেও পরিস্থিতি উদ্বেগজনক। পাঞ্জাব প্রদেশের মুরিদকে এলাকা সহ বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মৌসুমী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির বহু সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, বিকল হয়ে পড়েছে অনেক যানবাহন। জমে থাকা পানি সরাতে পাম্প ব্যবহার করছে কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, বহু বছরেও এমন চিত্র দেখা যায়নি। উত্তর পূর্বাঞ্চলের আসামে ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 6 শতাধিক গ্রাম। শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও ও জোরহাটে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু বাড়িঘর ও কৃষিজমি পানির নিচে চলে গেছে। দুর্গতদের নিরাপদ আশ্রয় নেয়া এবং খাদ্য বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন। একই সময় সিমলায় পাহাড় ধসে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে এলাকায় তলিয়ে গেছে বিস্তীর্ণ গ্রাম। ছোট নৌকায় করে আটকে পড়া মানুষকে উদ্ধার করছেন স্বেচ্ছাসেবীরা। অনেক পরিবার জানিয়েছে 4 দিন ধরে তারা বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও খাবার ছাড়াই পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়িঘর ধসে যাওয়ায় সর্বস্ব হারিয়ে অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 26 জুন থেকে বন্যা, ভূমিধস ও ডুবে যাওয়ার মতো ঘটনায় অন্তত 109 জনের মৃত্যু হয়েছে, যার 1/3 পাঞ্জাবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতের ধরন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। তাই ভারত, পাকিস্তান সহ পুরো অঞ্চলেই বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোকে লক্ষ্যবস্তু করে প্রায় 400 ড্রোন ছুড়েছে ইউক্রেন। রাশিয়ার বেলগোরোদে একটি বাসে ইউক্রেনীয় বোমার আঘাতে আহত হয়েছেন অন্তত 19 জন। একই দিন রাশিয়ার ছোড়া ড্রোনের আঘাতে ইউক্রেনের সুমি অঞ্চলে শিশুসহ আহত হয়েছেন অন্তত 6 জন। ড্রোনের আক্রমণ আর আবাসিক এলাকায় বোমা বর্ষণে বাড়ছে ক্ষয়ক্ষতি। এদিকে আবারও কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এর মধ্যেই যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আলোচনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চল। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশেই বাড়ছে হতাহতের সংখ্যা। রাশিয়ার বেলগোরোদে একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এক রাতেই মস্কোকে লক্ষ্য করে প্রায় 400টি ড্রোন ছুড়েছে ইউক্রেন। ড্রোনের আঘাতে মস্কোর আবাসিক ভবন ও কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের সুমি অঞ্চলের আবাসিক এলাকায় রাশিয়ার গাইডেড বোমা ও ড্রোন হামলায় আহত হয়েছেন শিশু সহ বেশ কয়েকজন।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসার কাছে কৃষ্ণ সাগরে নোঙর করা লাইবেরিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। একই সময়ে মিকোলাইভ বন্দরে আরও 2টি জাহাজ লক্ষ্য করে হামলার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা জানান, যুদ্ধের নতুন পর্যায়ে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক নৌ পরিবহন ক্রমেই বড় লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এতে করে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক নৌ পরিবহন নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনা বাড়লেও কূটনৈতিক যোগাযোগ থেমে নেই। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির লাইসেন্স, আকাশ প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। আহ্বান জানান উত্তেজনা না বাড়ানোর ও রাশিয়ার প্রতি তেহরানের সামরিক সহায়তা বন্ধের। কাকলি আখতার, সময় সংবাদ। উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নতুন করে জল্পনা। যুদ্ধবিরতি দিবসের রাষ্ট্রীয় আয়োজনে আবারও কিম জং উনের পাশে কন্যা জু। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দাবি, উত্তরসূরি হিসেবে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে। রাষ্ট্রীয় প্রচারে এমন উপস্থিতি নিছক পারিবারিক নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবারও প্রকাশ্যে আসলেন কিম কন্যা জু এ। স্থানীয় সময় মঙ্গলবার কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতির ৭৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্ট ও সামরিক অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ছায়াসঙ্গী ছিলেন তার একমাত্র মেয়ে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় কিমের সঙ্গে পাশাপাশি হেঁটে যাচ্ছেন জু, পাশাপাশি বসছেন, এমনকি পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতেই অবস্থান করছেন তিনি। উত্তর কোরিয়া প্রতি বছর ২৭ জুলাই দিনটিকে কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে বিজয় দিবস হিসেবে পালন করে। যদিও ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হয়েছিল কেবল একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। এমনকি দুই কোরিয়ার মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। এমন বাস্তবতায় সাম্প্রতিক বছরগুলোতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া, অস্ত্র প্রদর্শনী থেকে শুরু করে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে জু একে। উত্তর কোরিয়া তাকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা না করলেও জনসমক্ষে তার উপস্থিতির ধরন ও গুরুত্ব ক্রমশই বাড়ছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS বলছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জু একেই কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় প্রচারে এমন উপস্থিতি নিছক পারিবারিক নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। নাসরিন রুমি, সময় সংবাদ। পেরুর ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কেইকো ফুজিমোরি। মঙ্গলবার রাজধানী লিমায় আয়োজিত অনুষ্ঠানে দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন ৫১ বছর বয়সী এই ডানপন্থী রাজনীতিবিদ। দায়িত্ববোধের সঙ্গে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন কেইকো। দীর্ঘ ১ দশকের রাজনৈতিক অস্থিরতার পর তিনি দেশটির ১০ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকোর বিজয়ের মধ্য দিয়ে পেরুর অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক পরিবারের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আত্মহত্যা ঠেকাতে প্রযুক্তির শরণাপন্ন জাপান, দক্ষিণ কোরিয়া। ঝুঁকিপূর্ণ স্থান নজরদারিতে AI ব্যবহার। মানসিক স্বাস্থ্য সেবায় জোর বিশেষজ্ঞদের। মেক্সিকোতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত 2 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কোয়ারের পাশে ঘটনা ঘটে। গুলিতে 42 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এমনকি আহত 2 জনও পুরুষ, যাদের বয়স 39 বছর। মেক্সিকো সিটি নিরাপত্তা বিষয়ক সচিবালয় এই ঘটনাকে সরাসরি হামলা হিসেবে চিহ্নিত করেছে। গোলাগুলির পরপরই হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে দ্রুতই এলাকা থেকে ছেড়ে পালিয়ে যান। তাদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে 6 প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের সোমো টাউনে বাংলাদেশি মালিকানাধীন মা ক্যাশ অ্যান্ড ক্যারি নামক সুপার শপে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ও আগুনে পুড়ে মারা যান এই রেমিটেন্স যোদ্ধারা। নিহতদের 5 জনের বাড়ি নারায়ণগঞ্জ এবং 1 জনের বাড়ি মুন্সিগঞ্জে। আগুনে মারাত্মকভাবে দগ্ধ একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। তখনও সূর্যের আলো উঠতে অনেক বাকি। প্রতিদিনের মতো কাজ শেষে বিশ্রামের জন্য বাংলাদেশি ব্যবসায়ী ফারুক আলমের মা ক্যাশ অ্যান্ড ক্যারি সুপার শপের পেছনের অংশে ঘুমাচ্ছিলেন কর্মীরা। গভীর রাতে হঠাৎ আগুন লাগে। প্রধান ফটক বন্ধ থাকা এবং চারপাশ প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় আটকে পড়েন তারা। টিন কেটে একজন বের হতে পারলেও ভাগ্যের নির্মম পরিহাসে ভিতর থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 6 রেমিটেন্স যোদ্ধা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 95 ভাগ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের সোমো টাউনে। আগুনে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নারায়ণগঞ্জ সদরের আলিরটাকি ইউনিয়নের মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আপন, নূর মোহাম্মদ, বক্তাবলী ইউনিয়নের মোহাম্মদ ফয়সাল, কানাইনগর এলাকার মোহাম্মদ শাহিন ও মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ি এলাকার মোহাম্মদ রাজিক। আর্থিক ক্ষতির পরিমাণ স্থানীয় মুদ্রায় প্রায় 10 মিলিয়ন র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7 কোটি টাকা। একসঙ্গে 6 প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এখানে যারা লোকাল ছিল তারা একজনকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে 6 জন আছিল ওই দোকানের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ আফ্রিকার মাননীয় রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। তিনি স্থানীয় প্রশাসনের সাথে সার্বিক বিষয়ে বৈঠক করেন এবং হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রবাসী জহিরকে দেখতে যান। নিহতদের মরদেহ রাখা হয়েছে স্থানীয় হাসপাতালে। ময়না তদন্ত ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে খুব শীঘ্রই লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। স্থগিতের কয়েকদিনের মধ্যে আবারও উত্তপ্ত ভারতের শিক্ষার্থী আন্দোলন। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে অভিযোগ তুলে দেশ জুড়ে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এফআইআর প্রত্যাহারে লিখিত নিশ্চয়তা না পেলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে সিজেপি। মাত্র কয়েকদিন আগে 37 দিনের আন্দোলন স্থগিত করলেও ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির দাবি 25 জুলাই আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশের অজুহাত দেখিয়ে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার যদি নিজেদের দেয়া কথা না রাখে তাহলে শুধু দিল্লি নয় সারা দেশে নতুন করে বড় আন্দোলন শুরু হবে। তার অভিযোগ 20 জুলাইয়ের আন্দোলনে পুলিশি দমন পীড়নের ঘটনায় সংসদে আলোচনা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত অপরাধের জন্য ফাস্ট ট্র্যাক আদালতের প্রস্তাবকে তিনি সাময়িক সমাধান উল্লেখ করে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি জানান। সরকারকে অবিলম্বে লিখিতভাবে এফআইআর প্রত্যাহারের নিশ্চয়তা এবং ভবিষ্যতে নতুন মামলা না করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানায় সিজেপি। এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের এখনো হয়রানি করছে পুলিশ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই দেশব্যাপী শান্তিপূর্ণ গণবিক্ষোভের ঘোষণা দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়ে নতুন এই বিরোধ ভারতের শিক্ষা সংস্কার আন্দোলনকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। ভিসা বাতিল হওয়ার খবরে ঢাকা, দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে চলাচলকারী উড়োজাহাজের ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভিসা বাতিল নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেই মরার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে অতিরিক্ত বিমান ভাড়া। দুটি সমস্যার সম্মিলিত প্রভাবে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অটো ক্যান্সেলেশনের কারণে এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসী ফেরত গিয়েছেন, অনেকে আতঙ্কিত হচ্ছেন, যার কারণে অনেকে তাড়াহুড়ো করে আসার চেষ্টা করছেন, অনেকে আবার টিকিট ক্যান্সেল করার চেষ্টা করছে। এর সাথে অনেক লোক ফিরে আসার কারণে টিকিটের চাপটি বেশি হয়েছে আর কি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানিগুলো জানিয়েছে ভিসা বাতিলের খবরে দেশে অবস্থানরত অনেক প্রবাসী দ্রুত আমিরাতে ফিরে আসার চেষ্টা করছেন। যাত্রীর অতিরিক্ত চাপের সুযোগে বিভিন্ন এয়ারলাইন্স হঠাৎ করেই বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে, ফলে বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন প্রবাসীরা। টিকিটের হঠাৎ করে যে রেটটা বেড়ে গেল, এটার কারণে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা কিন্তু ক্ষতিগ্রস্ত, কিন্তু অনেকজন চাইলেও আসতে পারতেছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভিসা বাতিলের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে, তবে বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে ঢাকা ও কুয়ালালামপুর। পুত্রজায়ায় অনুষ্ঠিত এই বৈঠকে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করা, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক পাঠানো এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করতে পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় কর্মী পাঠানোর প্রতিটি ধাপ, নির্ধারিত সময়সীমা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলতি বছরের শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর থাকলেও উভয় পক্ষের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করা। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দ্রুত দূর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের কৌশলগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় রেস্তোরাঁ, পাম তেল শিল্প সহ বিভিন্ন শ্রমগণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে। এই বাস্তবতায় অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমবাজারের বর্তমান জটিলতা কাটিয়ে নমনীয় ও ইতিবাচক নীতি অনুসরণে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। মালয়েশিয়ার পাম তেল শিল্পে বিদেশি শ্রমিকের সংখ্যা প্রতি বছর বাড়লেও কাটেনি জনবল সংকট। বিশেষ করে পাম ফল সংগ্রহের মতো কঠিন কাজে স্থানীয়দের অনীহার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে 2026 সালের জন্য নতুন বিদেশি শ্রমিক কোটা চালুর আবেদন জানিয়েছে দেশটির প্লান্টেশন ও কমিউনিটি মন্ত্রণালয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত পাম তেল শিল্প এখনও ব্যাপকভাবে বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল। দেশটির প্লান্টেশন ও কমিউনিটি মন্ত্রণালয় জানিয়েছে এই খাতের 70%-এরও বেশি কর্মী বিদেশি। পাম ফল সংগ্রহ, গাছ ছাঁটাই এবং ভারী শারীরিক শ্রমের কাজগুলোকে কঠিন, ঝুঁকিপূর্ণ এবং অনাকর্ষণীয় মনে করায় এসব কাজে স্থানীয় মালয়েশিয়ানদের আগ্রহ খুবই কম। এছাড়া কোভিড-19 মহামারীর সময় শ্রমিক প্রবেশে বিধিনিষেধের কারণে যে জনবল সংকট তৈরি হয়েছিল তার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী সাময়িক ওয়ার্ক পারমিটধারী বিদেশি শ্রমিকের সংখ্যা গত 4 বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। 2022 সালে যেখানে এই সংখ্যা ছিল 1,73,696 জন, সেখানে চলতি বছরে 30 এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 2,68,691 জনে। তবে শ্রমিকের সংখ্যা বাড়লেও শিল্পের প্রকৃত চাহিদা এখনও পূরণ হয়নি। মন্ত্রণালয়ের ভাষ্য, অনেক শ্রমিকের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ নিয়োগকর্তাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় শ্রমিক সংকট আরও প্রকট হচ্ছে। এর ফলে সময়মতো পাম ফল সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় 2026 সালের জন্য নতুন বিদেশি শ্রমিক কোটা চালুর আবেদন করেছে প্লান্টেশন ও কমোডিটি মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের আশা, নতুন কোটা অনুমোদন হলে শিল্পের উৎপাদনশীলতা ধরে রাখা এবং বৈশ্বিক বাজারে মালয়েশিয়ার প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা সহজ হবে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে আরও সক্রিয় হচ্ছে আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলো। রাজধানী রোমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে ইতালির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অভিবাসন সংক্রান্ত জটিলতা, মৃতদেহ দেশে পাঠানো, কর্মসংস্থান সহ বিভিন্ন সংকটে আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলো এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে রোমের প্রায় সব আঞ্চলিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় ব্যান্ড সঙ্গীত। তীব্র বিদ্যুৎ সংকট আর ঘন ঘন লোডশেডিংয়ের অভিশাপ থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আফ্রিকার দেশ মালাউই। দক্ষিণ আফ্রিকা আর নামিবিয়ার বাইরে এই অঞ্চলে প্রথম চালু করা হলো কোনো ইউটিলিটি স্কেল ব্যাটারি স্টোরেজ সিস্টেম। 20 মেগাওয়াটের এই বিশাল সুবিধাটি দেশটির ভঙ্গুর বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম কম বিদ্যুতায়িত দেশ আফ্রিকার মালাউই, যেখানে মাত্র 25% মানুষের ঘরে পৌঁছেছে আলো। জলবায়ু পরিবর্তনের চরম আঘাতে দেশটির প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বছরের পর বছর ধরে অন্ধকারে ভুগছিল সাধারণ মানুষ। তবে এবার বদলে যাচ্ছে সেই দৃশ্যপট। দেশটির রাজধানী লিলংওয়েতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চালু করা হলো 20 মেগাওয়াটের আধুনিক ব্যাটারি সংরক্ষণাগার। গ্লোবাল এনার্জি অ্যালায়েন্স ফর পিপল অ্যান্ড প্ল্যানেটের অর্থায়নে নির্মিত এই প্রযুক্তি দিনে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ জমা রাখবে, যা ব্যবহার করা হবে রাতের পিক আওয়ারে। ফলে এখন থেকে দৈনিক 4 ঘন্টার লোডশেডিং নেমে আসবে মাত্র 2 ঘন্টার নিচে। নতুন করে বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে দেশটির আরও প্রায় 6 লাখ পরিবার। এল নিনোর প্রভাবে যখন খরার শঙ্কায় জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন এই সোলার ও ব্যাটারি প্রকল্প দেশটির জন্য বড় আশীর্বাদ হয়ে আসছে বলে মত সংশ্লিষ্টদের। এই সফলতার পর আরও 2টি শহরে নতুন করে 60 মেগাওয়াট ক্ষমতার 3টি ব্যাটারি স্টোরেজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। লক্ষ্য 2030 সালের মধ্যে 70% নাগরিকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। অন্তরা সেন, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ নিয়ে নতুন করে শঙ্কায় বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ার চিপ শেয়ার। অর্থায়ন ঝুঁকি ও চীনের বাড়তে থাকা প্রতিযোগিতার আশঙ্কায় একদিনেই বড় দরপতন হয়েছে খাতটির শীর্ষ 2 কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের শেয়ারে। এআই খাতের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদে ভাটা পড়তেই বড় ধরনের ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর বাজার। অর্থায়ন ঝুঁকি ও প্রতিযোগিতা নিয়ে উদ্বেগে চিপ কোম্পানিগুলোর শেয়ারে শুরু হয়েছে ব্যাপক বিক্রি। এর প্রভাবে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারের দাম এক পর্যায়ে 9.5% পর্যন্ত কমে যায়। আর বিশ্বের অন্যতম মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্সের শেয়ার পড়ে 10.9%। এর আগের দিন যুক্তরাষ্ট্রের বাজারেও এসকে হাইনিক্সের তালিকাভুক্ত শেয়ার বড় পতনের মুখে পড়ে। দিন শেষে শেয়ারটির দাম নেমে আসে $143.02, যা কোম্পানির আইপিও মূল্যের $149-এরও নিচে। চিপ খাতের এই দরপতনের প্রভাবে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক কসপিও লেনদেন চলাকালে 7.3% পর্যন্ত কমে যায়। শিমুল হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির জন্য $5.5 বিলিয়ন অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ের অবসান ঘটাতে চাইছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে অভিযোগ করা হয় তাদের বেবি পাউডার এবং ট্যালকমযুক্ত অন্যান্য পণ্যতে ডিম্বাশয়ের ক্যান্সারের জীবাণু রয়েছে, যদিও জে&জে তাদের ট্যালকম ভিত্তিক পণ্যে ক্যান্সারের জীবাণু থাকার কথা অস্বীকার করেছে। এছাড়া তাদের বহুল ব্যবহৃত বেবি পাউডারের ফর্মুলা পরিবর্তন করেছে। আত্মহত্যা ঠেকাতে এআই ব্যবহার করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সেতু, ট্রেন স্টেশন কিংবা উঁচু ভবন, যে জায়গাগুলো আত্মহত্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত, সেখানে এখন পাহারা দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের আচরণ বিশ্লেষণ করে বিপদের আগাম সংকেত দিচ্ছে এই প্রযুক্তি। ফলে শেষ মুহূর্তে গিয়ে বেঁচে যাচ্ছে বহু প্রাণ। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও আত্মহত্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ। আত্মহত্যা করতে গেলেও জেনে যাবে এআই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন প্রযুক্তি ব্যবহার করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মানুষের অস্বাভাবিক আচরণ বুঝে উদ্ধারকর্মীদের সতর্ক করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর তাতেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হান নদীর সেতুগুলো দীর্ঘদিন ধরে আত্মহত্যার জন্য পরিচিত। তাই 2021 সালে সেখানে চালু করা হয় এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা। বর্তমানে নদীর 17টি সেতুতে প্রায় 900টি এআই ক্যামেরা কাজ করছে। উদ্ধারকর্মীরা সাধারণত 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান। 2012 সালে যেখানে উদ্ধারের হার ছিল মাত্র 56%, এখন তা বেড়ে 99%-এরও বেশি হয়েছে। যদিও সব চেষ্টা সত্ত্বেও কয়েকজনকে বাঁচানো সম্ভব হয়নি। একই পথে হাঁটছে জাপানও। দেশটির টোকিও ও কানাগাওয়া অঞ্চলের প্রায় 30টি বাণিজ্যিক ভবন এবং 10টি রেল স্টেশনে চালু হয়েছে এআই ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। টোকিওর প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসিলা তৈরি করেছে এই প্রযুক্তি। প্রায় 70 লাখ সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এআই ক্যামেরা মানুষের আচরণও বিশ্লেষণ করতে পারে। কেউ যদি দীর্ঘ সময় সেতুর রেলিং ধরে দাঁড়িয়ে থাকেন, রেল স্টেশনের প্ল্যাটফর্মের কিনারায় অথবা ভবনের ছাদে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করেন, তাহলেই সেটিকে ঝুঁকিপূর্ণ আচরণ হিসেবে শনাক্ত করে এআই। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা কর্মী ও উদ্ধারকারী দলকে সতর্কবার্তা পাঠানো হয়। আত্মহত্যার ঝুঁকিতে থাকা অনেক মানুষ মনে করেন তারা পরিবার বা সমাজের জন্য বোঝা হয়ে গেছেন। তাই প্রযুক্তি দিয়ে শুধু ঝুঁকি শনাক্ত করলেই হবে না, তাদের মানসিক সহায়তা, চিকিৎসা এবং এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এআই কখনোই মানুষের বিকল্প নয়। প্রযুক্তি শুধু ঝুঁকি দ্রুত শনাক্ত করতে পারে, কিন্তু একজন মানুষকে নতুন করে বাঁচার আশা দিতে প্রয়োজন প্রিয় মানুষদের পাশে থাকা এবং মানসিক স্বাস্থ্যসেবা। ইশিতা আক্তার, সময় সংবাদ। প্রচণ্ড গরমে চীনের জিয়াংশু প্রদেশের পরিচ্ছন্নতা কর্মীদের দেওয়া হয়েছে এয়ার কন্ডিশন ভেস্ট। গরমে তাদের কষ্ট কিছুটা কমাতেই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাওয়ার ব্যাংকের মাধ্যমে চলা এই ভেস্ট একবার পুরো চার্জ দিলে টানা 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করা যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এই ভেস্ট। জ্যাকেটের ভেতরে এয়ার কন্ডিশন। শুনতে অবাক লাগলেও এমন বিশেষ জ্যাকেট পরে কাজ করছেন চীনের পরিচ্ছন্নতা কর্মীরা। প্রচণ্ড গরমে তাদের কষ্ট কিছুটা কমাতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। চীনের পূর্বাঞ্চলের জিয়াংসুং প্রদেশের নানজিং শহরে পরিচ্ছন্নতা কর্মীদের দেয়া হয়েছে এয়ার কন্ডিশন ভেস্ট। জ্যাকেটের ভেতরে লাগানো রয়েছে 2টি ছোট্ট কুলিং ফ্যান। ব্যাটারির সাহায্যে চলা এই ফ্যান শরীর জুড়ে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। এতে ঘাম দ্রুত শুকিয়ে যায় এবং দীর্ঘ সময় রোদে কাজ করলেও গরমের কষ্ট অনেকটাই কমে। সম্প্রতি নানজিংয়ে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় কর্মীদের সুরক্ষা ও স্বস্তির কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে স্থানীয় স্যানিটেশন কর্তৃপক্ষ। পাওয়ার ব্যাংকের মাধ্যমে চলা এই ভেস্ট একবার পুরো চার্জ দিলে টানা 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করা যায়। দুপুরের বিরতিতে আবার চার্জ দিয়ে বিকেলের শিফটেও এটি ব্যবহার করা সম্ভব। এখন পরীক্ষামূলকভাবে এই ভেস্ট ব্যবহার করা হচ্ছে। সংগ্রহ, বিতরণ ও চার্জ দেওয়ার পুরো দায়িত্ব পালন করছে সংশ্লিষ্ট স্যানিটেশন কোম্পানি। ইশিতা আক্তার, সময় সংবাদ। ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় মিলন উৎসব ফিন বাংলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ইউভাস্কুলা শহরে। এবারের আয়োজনে 20টি শহরের বাংলাদেশি 42টি ক্লাব অংশ নেয়। হেলসিঙ্কির ক্লাব নর্ডিক ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালমি সুপারনোভা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডের অন্যতম সুন্দর শহরের নাম ইউভাস্কুলা।
দেশটির ঠিক মধ্যিখানে অবস্থিত পাহাড় হ্রদে ঘেরা এই নগর। পাখির চোখে যে দৃশ্য নয়নাভিরাম। এই শহরে এবারের ফিনবাংলা ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসর। ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটিতে সর্ববৃহৎ ও আকর্ষণীয় আয়োজন এই টুর্নামেন্ট, যেখানে প্রতি বছর 20টি শহর থেকে প্রায় 50টি ক্লাব অংশ নেয়। এক এক বছর এক এক শহরে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টকে কমিউনিটির বিশ্বকাপ বলেও আখ্যায়িত করা হয়। বিভিন্ন শহর থেকে টিমগুলো যেভাবে এসেছে এবং যেভাবে কোঅপারেট করেছে এবং সবাই যেভাবে আনন্দ নিয়ে খেলেছে, পুরো জিনিসটা খুব অভূতপূর্ব ছিল। এবারের আয়োজক টিম ইউভাস্কুলা ক্রিকেট ক্লাব। 3 দিন ব্যাপী 7টি মাঠে 42টি ক্লাবের 72 ম্যাচের লড়াই চলে। প্রথম দিনে কোয়ালিফাই রাউন্ড শেষে দ্বিতীয় দিনে 30টি টিম নিয়ে হয় মূল পর্বের গ্রুপ রাউন্ডের খেলা। শেষ দিনে নকআউট অর্থাৎ সুপার 16 থেকে ফাইনাল। আমরা অলরেডি অনেকগুলো ফিডব্যাক পেয়েছি বিভিন্ন টিম থেকে, এবং তারা বলছে অনেক সুন্দর টাইম ম্যানেজমেন্ট, ফিল্ড কন্ডিশন এবং টোটাল এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল। শিরোপা লড়াইয়ে হাড্ডাহাড্ডি খেলা চলে এক শহরের ক্লাবের সাথে অন্য শহরের। সবাইকে পেছনে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালমি সুপারনোভা শিরোপা নিজেদের কাছেই রেখে দেয়। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় কমিউনিটি ক্রিকেটের পরাশক্তি এই ক্লাব। এই একটা টুর্নামেন্টের কারণে সবাই একসাথে হই, এই বিষয়টা আমরা সবাই বাংলাদেশের জন্য, সবাদের জন্য এটা খুবই একটা সুন্দর এবং আনন্দপূর্ণ মুহূর্ত। অনেকের স্বপ্ন থাকে, অনেকে 7-8 বছর 10 বছর 12 বছর ধরে ক্রিকেট খেলাও আজ পর্যন্ত সেমিফাইনাল ফাইনাল খেলতে পারতেছে না, কিন্তু আমরা ব্যাক টু ব্যাক 5 বার ফাইনাল খেললাম, তার মধ্যে আমরা 2 বার চ্যাম্পিয়ন হয়েছি। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয় হেলসিঙ্কির সদ্য গঠিত ক্লাব নর্ডিক ক্যাপিটালস। কোয়ালিফাই রাউন্ড থেকেই তাক লাগানো পারফরমেন্স নজর কাড়ে সবার, কিন্তু ভাগ্যের কাছে অসহায়ত্ব বরণ করে হতে হয় রানার্স আপ। ফিনবাংলা হচ্ছে ফিনল্যান্ডের সবচেয়ে বড় টুর্নামেন্ট, আর ওই টুর্নামেন্টে আমরা নতুন টিম হিসাবে একদম কোয়ালিফাইং ম্যাচ থেকে খেলে একদম ফাইনাল খেললাম, এটাই সবচেয়ে বড় অর্জন। আমাদের খেলা সবার কাছে যে গ্রহণযোগ্যতাটা পাইছে বা সবাইকে যে এন্টারটেইন দিছে, এটাই আসলে আমার কাছে মনে হয় আমার টিম প্লাস ফিনবাংলার সার্থকতা। 2012 সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট ইউরোপের বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ আয়োজন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ইউভাস্কুলা, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্যে বারুদে উত্তেজনা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ইরাকে ইরান ঘনিষ্ঠদের উপর সৌদি মার্কিন আক্রমণ, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বিরক্তি প্রকাশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় রাজি লেবানন, ইসরায়েল। দক্ষিণ অঞ্চলে সেনা মোতায়েন শুরু বৈরুতের। ইসরায়েলি বাহিনী সরতেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির পথে বাস্তুচ্যুতরা। এবং জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে বহু প্রাণহানির শঙ্কা, নিখোঁজ অনেকেই। ভারী বৃষ্টিতে দিল্লিতে জলাবদ্ধতা, আসামে শত শত গ্রাম প্লাবিত। পাকিস্তানেও বন্যার অবনতি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।